দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ বেড়েছে। আমি এই পর্ব একেবারে এই শহরের ছবি দিয়ে শুরু করব। একদিকে জমা জল, তার উপরে হচ্ছে বেহাল রাস্তা। এই জোড়া ফলায় একেবারে সায়েন্স সিটি এবং মা উড়ালপুল সংলগ্ন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা এভাবে ষাট দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আমি জানবো সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। একবার দেখাও ছবিটা, কেন এতটা ভোগান্তির মধ্যে এই EM বাইপাস এবং সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে পড়তে হচ্ছে এই সময়। দেখো শুভজিৎ, এই মুহূর্তে কিন্তু একটা বিভীষিকার নাম হয়ে দাঁড়িয়েছে EM বাইপাস। কারণ বিভীষিকা কেন বলছি, একদিকে রাস্তার অবস্থা দেখা হচ্ছে, আমার ক্যামেরা পার্সন দীপ্ত তুমি দেখতে পাচ্ছ যে কোথাও কোথাও ইট ফেলে কিন্তু একটা প্যাচওয়ার্ক করা হয়েছে যে অন্তত গাড়ি চলাচলের যোগ্য যাতে হয়ে ওঠে, এইরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। এবং শুধুমাত্র যে এই যে আম্বেদকর সেতু, অর্থাৎ যেটা কিনা সায়েন্স সিটির একেবারে সংযোগস্থলে, সেই আম্বেদকর সেতুর সামনের ছবিটা শুধুমাত্র এরকম নয়, গোটা যদি আমরা দেখি যে বেঙ্গল কেমিক্যাল থেকে কিন্তু একেবারে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত এই যে লম্বা স্ট্রেচ EM বাইপাসের, সেই গোটা রাস্তার কিন্তু একই হাল। তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়ি আসছে সে সমস্ত গাড়ির গতি এমনিতেই স্তব্ধ হয়ে যাচ্ছে, তার কারণ রাস্তার অবস্থা কিন্তু বেহাল। এবং এইরকম একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় বিকেলবেলায় সেখানে কিন্তু অফিস যাত্রী যারা, তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে কোনো গাড়ি সমানভাবে যাচ্ছে না, কার জন্য নাচতে নাচতে যাচ্ছে EM বাইপাসের মধ্যে গাড়িগুলো। এরকম পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে যানজট তীব্র থেকে তীব্রতর হয়েছে। দিনভর আজকে কিন্তু EM বাইপাসের উপর যানজট ছিল। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে একেবারে কিন্তু বেঙ্গল কেমিক্যাল থেকে রুবি মোড় পর্যন্ত সর্বত্র রাস্তার কিন্তু পরিস্থিতি একই রকম, এবং এই পরিস্থিতি কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। যদিও এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আজকে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে, তার বক্তব্য যে যেহেতু এবছরের বৃষ্টি সেটা তুলনামূলক অন্যান্য বারের থেকে অনেক বেশি পরিমাণ হয়েছে, সেই কারণে কিন্তু রাস্তার বেহাল দশা। 10 দিনের মতন ড্রাই স্পেল তারা যদি না পান, এই পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু তারা পারবেন না। এবং তারা বলছেন যে বৃষ্টির জল কিন্তু অন্যতম শত্রু হচ্ছে রাস্তার পিচের, আর সে কারণে কিন্তু রাস্তার এই বেহাল পরিস্থিতি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে রাস্তায় অন্তত EM বাইপাসে উঠলে সবাই EM বাইপাস ধরে দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু EM বাইপাসের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোথাও গন্তব্যে পৌঁছানো যাচ্ছেই না, বরঞ্চ তার থেকে অনেকক্ষণ বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। শুধু এইটুকু ছবি যদি ফোকাস করা যায় তাহলে যে কেউ দেখে বলবেন যে এটা কোনো প্রান্তিক গ্রামের রাস্তা এবং এই রকম উন্নয়ন সেখানে পৌঁছয়নি বলে এইরকম ছবি দেখা যাচ্ছে। যারা নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করেন তারা জানবেন এই শহরের বুকে EM বাইপাসকে এই কারণে পছন্দ করেন যারা গাড়ি চালান, তার কারণ দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়া যায়, ট্রাফিক জ্যাম সেখানে অ্যাভয়েড করা যায়। এই হচ্ছে পরিস্থিতি EM বাইপাসের। একেবারে জল যন্ত্রণার ছবিটা, এইটা কিন্তু কার্যত প্রতিদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে। এখন পরিত্রাণ কতদিনে কিভাবে পাওয়া যাবে? এই শহরের যিনি মেয়র তিনি একটা আশ্বাসের কথা শোনাচ্ছেন। কি বলছেন কলকাতা পুরসভার মেয়র আমি শোনাবো, তারপরে এই নিয়ে আলোচনায় ফিরছি। দেখুন, এই ডেনসিটি অফ রেনটা প্রচণ্ড। কলকাতায় যে রাস্তাগুলোর মধ্যে আপনারা বলছেন সেই রাস্তায় ইউটিলিটিগুলো রয়েছে, তাই সেই রাস্তায় আমরা টানেল করতে পারিনি। আর জলগুলো কখনো CSC কাটছে, কখনো ড্রেন কাটছে, কখনো জল কাটছে। একবার যদি একটা রাস্তা কোথাও দিয়ে জল ঢুকে যায় সেই রাস্তাটা বসে যাচ্ছে। এটা আমি বারবার বলছি, আবার রিপিট করছি প্রেসের সামনে। 10 দিন আমার 31শে জুলাইয়ের মধ্যে KIPর রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা অজস্র বৃষ্টি, যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে, আমরা যেখানে করেওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা অজস্র বৃষ্টি হচ্ছে। 10 দিন ড্রাই পেলে কলকাতার আর কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না। 10 দিন ড্রাই থাকতে হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যেই স্প্যান পাবো তাতে আমরা কলকাতায় ঠিক করে দেবো। আমি অভ্র সেনের কাছে আসবো। একেবারে কলকাতা পুরসভার মেয়র বলছেন 10 দিন যদি বৃষ্টি না হয়, বৃষ্টি যেদিন বন্ধ হবে তারপর থেকে 10 দিনে কলকাতার কোথাও খানাখন্দ থাকবে না, এত মসৃণ এবং এত দ্রুত সেখান থেকে গাড়ি চলে যেতে পারবে। সুব্রত দেখুন, নিন্দুকেরা বলতে পারে যে কোনো ছাগলের মাথা থেকে এরকম বুদ্ধি বেরোবে যে ঠিক বর্ষাকালে রাস্তার কাজ করবো, বর্ষাকালের আগে করবো না, বর্ষাকাল আসছে চলে এবার রাস্তার কাজ করবো, তারপর ডায়লগ দেবো যে 10 দিন যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু রাস্তাগুলো একদম মসৃণ হয়ে যাবে। এটা একটু ছাগলের মাথা থেকে বেরোতে পারে, কিন্তু এটা নিন্দুকেরা বলবে। আমি ব্যক্তিগত স্তরে, আমি নিন্দুক নই, আমি আসল কথাটা বলছি। আমি বলছি তৃণমূলের কল্পতরুর ব্যাপারটা বুঝুন। এরা কি করছে, রাস্তাগুলোতে দেখবেন গর্ত গর্ত গর্ত। আপনি গাড়ি করে যান, আপনি বাসে করে যান,
আপনি ঢিনচাক 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 পুরো ডিস্কো থেকে নাচার মতো করে যাবে। মানে আপনার জন্য কতটা মনোরঞ্জনের জায়গা করে দিচ্ছে দেখুন। আপনি ব্যস্ত, আপনি সারাদিন কাজকর্ম করেন, বাড়ি ফেরেন বা অফিসে যাচ্ছেন, আপনার যেতে আসতে ডিস্কো, একদম ডিস্কো থেকে বানিয়ে দিয়েছে রাস্তাগুলোকে। এর থেকে ভালো আর কিছু হতে পারে? তা আমি এর জন্যই বলছিলাম যে নিন্দুকেরা একরকম কথা বলবে, কিন্তু যারা তৃণমূলের আসল ব্যাপারটা বুঝবে তারা বলবে তৃণমূল মহান, তৃণমূল অসাধারণ দল, তৃণমূল এর মতো কল্পতরু আর কেউ এই পৃথিবীতে আসে না। আমি বলছি কারণটা সত্যি আমি বুঝতে পারি না। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো, যারা আমি এই আবারও বলছি ইএম বাইপাস দিয়ে বা যারা ধরুন এই সায়েন্স সিটি থেকে ঢালাই ব্রিজ বা গড়িয়ার দিকে যারা যাতায়াত করেন তারা নিয়মিত দেখবেন যে বাঘাযতীন ফ্লাইওভার যেখানে হাইল্যান্ড পার্ক, সেখানে রাস্তার একটা কাজ হয়েছে, একটা অংশের কাজ হয়েছে। আমি অবাক হয়েছে যে বর্ষার সময় মাননীয় মেয়র সাহেব তিনি বলছিলেন যে বর্ষা এবং পিচের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, যেখানে জল পড়লে সেটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তাহলে কাজগুলো বর্ষার সময়তেই কেন বেছে বেছে হয়? উত্তর জানা আছে নাকি দেবনারায়ণ দা? উত্তর কি আমাকে তোমাকে বলতে দেবে না? বলার আগে থেকে তুমি প্রশ্ন দ্বিতীয়বার প্রশ্ন করে তারপর আমার প্রশ্ন না আমি বলি না। একটা বর্ষা একটা আমার নিজেরও দেখা আজকে ছাগল টাগল বলে তো অনেক কিছু বললে, একটু শান্ত হও। আমি কথা বলি না না, আমি ওসব বলছি না। আমার বলছিলাম যে একটা জায়গায় যদি 10 দিন জল জমে থাকে, আজকে 1 মাসের বেশি কন্টিনিউয়াস পুরো বর্ষা হচ্ছে, সুতরাং তাকে সজাগ দিতে হবে। সুতরাং এই সমস্যাটা যদি বহুদিন থাকে, এক জায়গায় জল যদি 10-15 দিন বা 20 দিন জলা থাকে, আস্তে আস্তে ওগুলো ড্যাম হয়ে যায়। না না, কেন হচ্ছে না? জলের অবস্থার জন্য এবারের বর্ষাটা ডিসকন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস বর্ষা। এটাকে কাজ প্যাচওয়ার্ক করার কাজটা করতে পারছে না, যে কথাটা বারবারই বলা হচ্ছে। সেই সুযোগটা দিতে হবে তো। না না না, রাস্তার সুযোগটা যদি, আরে ঠিক আছে সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা করো, যা পারো তাই করো। আরে কোথায় কি রাস্তা আছে আমি তো তুলনা করছি। আমি বলছি এই প্রশ্নের উত্তরটা পেলাম না যে বর্ষাকালেই কেন রাস্তা সংস্কারের কাজ হয়। আচ্ছা রাস্তা সংস্কার হচ্ছে না বা কোথাও কোথাও থমকে থাকছে বলে অভিযোগ সামনে আসছে, এর সঙ্গে কি সরকারি অনুদান প্রকল্পের কোনো ডাইরেক্ট সম্পর্ক, সরাসরি সম্পর্ক আছে? এখন এই প্রশ্নটা তৈরি হয়েছে তার কারণ রাজগঞ্জের বিডিওর মন্তব্য। তিনি বলছেন 100 জনের লক্ষ্মীর ভান্ডার যদি বন্ধ হয় তবেই রাস্তা হবে। আগে শুনুন কি বলেছেন রাজগঞ্জের বিডিও। লক্ষ্মীর ভান্ডার লাগে নাকি আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, সবার তুলনা আছে, কাছ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে নাকি আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, সবার তুলনা আছে, কাছ থেকে সবার দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার লাগে নাকি আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। আচ্ছা এবার একটু অঙ্কের হিসাবে ফেলুন। আমি যদি 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের একজন পাচ্ছেন, এই হিসাবটা সর্বোচ্চ হিসাবটাও যদি ধরি, তাহলে 100 জন মানে অঙ্কটা দাঁড়াচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে এই রাস্তাটা তৈরি করার জন্য 12 লক্ষ টাকা প্রয়োজন, এটা রাজগঞ্জের বিডিও পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছে। তার মানে মধুজা, এই যে পথশ্রী প্রকল্পের কথা বলা হচ্ছে, যে কারণে রাজ্য সরকার রাস্তার জন্য সবকিছু করবে, তার মানে গোটাটা ডিপেন্ড করছে লক্ষ্মীর ভান্ডার কতটাকে ছাড়বেন তার উপরে তাদের রাস্তার ভাগ্য খুলবে। না, একটা কথা খুব পরিষ্কার, আমাদের রাজ্যের এখন যে বাজেটটা হয় দেখবেন, সেই বাজেটে নানান রকম এটা হবে সেটা হবে লেখা থাকে, কিন্তু বাজেটে টাকা বরাদ্দ করা হয় না তার জন্য, ফলে এই ধরনের ঘটনা ঘটে। আমি রাস্তার প্রসঙ্গে আসি। আমি আজকে শোতে দেরি করে এসেছি, যারা দর্শকরা দেখছেন তারা সবাই বুঝতে পেরেছেন নিশ্চিতভাবে সে কথা। তার কারণ ওই যে শুরুটা করলেন যেটা দিয়ে, একটা গোটা রাস্তা 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় লেগেছে আসতে প্রতিদিন। এবং ওই যে বলছিলেন না যে বর্ষার সময় রাস্তা ভাঙে, আমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করি আমরা জানি ওই যে অরবিন্দ কি সেতুটা জানো, নাম একটা আছে আম্বেদকর সেতু, আম্বেদকর সেতুর সামনে ওই যে মুখের ভাঙা জায়গাটা বর্ষায় বেশি ভেঙেছে। আমি বলছি মধুজা, সঙ্গত কারণে এই প্রশ্ন উঠবে, তার মানে দুটো হতে পারে। একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকার উপর নির্ভর করতে হয় রাস্তার জন্য, অথবা রাস্তার উন্নয়নের টাকাটা লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে না। কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের জন্য আমার প্রশ্ন তো অন্য। আমার প্রশ্ন 7,00,000 কোটি টাকার কাছাকাছি এখন রাজ্যের মাথায় ঋণের বোঝা, তাহলে সেই টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বুঝলাম, তাও সবার কাছে পৌঁছচ্ছে না যতজনের কাছে পৌঁছানো দরকার। এবং তার সাথে আমি বলছি যে রাস্তার কাজ হচ্ছে না কেন,
এই এত শ্রী প্রকল্প দিয়ে কি হবে? এই মাথায় প্রায় 7,00,000 কোটি টাকা যে ঋণের বোঝা, এই ঋণ দিয়ে সরকার তাহলে কি করছে, কোন কাজে লাগাচ্ছে? খালি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে দিচ্ছে টাকা, 1 লক্ষ কত হাজার কোটি টাকা, আবার বলেছে যে বাড়িয়েছে টাকা 1,10,00,000 বোধহয়। তাহলে আমাদের রাজ্যের এই মানুষের উন্নয়নের দায়। আচ্ছা, উন্নয়ন, দেখুন উন্নয়নের কথা বলছিল মধুজা। উন্নয়ন বললে অব্যবহিত যার নামটা সামনে আসে তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। একেবারে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে দরজা খুলে দেখবে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে কি বলেছিলেন অনুব্রত মণ্ডল দর্শকদের সামনে রাখবো, কিন্তু তার আগে ভিডিও কি বলছেন দেখাবো একবার। যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে, কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারো মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশন নট ম্যাটার। রাস্তাঘাট তো হচ্ছে, একবারে সবাই চেলে তো আমরা দিতে পারবো না। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। এবার আরেকটা ছবি আপনাদের দেখাবো যে কিভাবে কোথায় জমা জল সাঁতার কেটে তার প্রতিবাদ দেখাচ্ছেন। এর আগে বিজেপির যুব মোর্চার তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল। এইবার দেখুন যিনি বিজেপি বিধায়ক তিনি একেবারে সাঁতার কেটে কার্যত এই রাস্তার জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ এবং বিক্ষোভে সামিল হচ্ছে। ছবিটা দেখুন একবার। বিজেপি বিধায়ক সাঁতার কাটছেন, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসে। এইটা কয়েকদিন আগে ছবি দেখছেন, একইভাবে সল্টলেকে প্রতিবাদ দেখিয়েছিল বিজেপি, ওরকমই প্রতীকী সাঁতার কেটে আজকে চাকদার বিজেপি বিধায়ক তিনি সাঁতার কেটে প্রতিবাদ দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কার্যত অত্যন্ত চেনা ছবি হয়ে গিয়েছে। বর্ষা এলে জল যন্ত্রণার ছবিটা বদলাবে কবে এবং কত দ্রুত সেটা হবে, এই যন্ত্রণা মুক্তি হবেটা কিভাবে? আমি এইখানে অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে সাধারণ মানুষ হিসেবে এই ধরনের ভোগান্তির মধ্যে অলমোস্ট প্রত্যেককেই যেতে হয়। আমি বলছি ফান্ড যদি একটা ফ্যাক্টর হয়, সঙ্গত কারণে এই প্রশ্নটা উঠবে, এই ফান্ড তো কখনোই ফ্যাক্টর হয় না যখন দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং পুজো মণ্ডপগুলোকে অঙ্কটা এবারে 1,10,000 টাকা ক্লাব পিছু পৌঁছে গিয়েছে। এইখানে বিরোধীরা অভিযোগ করছে সেইখানে ফান্ড কোনো ক্রাঞ্চের নাম হয় না, কিন্তু এক্ষেত্রে এই অভিযোগগুলো কেন বারে আসে যে পর্যাপ্ত অর্থ সংস্থান হয় না? দেখুন, প্রথমেই বলি যে রাস্তা খারাপ হচ্ছে, তার আগে তো রাস্তা তৈরি হয়েছে এবং নিকাশি ব্যবস্থা, জল যাচ্ছে না, নিকাশি ব্যবস্থা করার চেষ্টা হয়েছে, কিন্তু সেখানে আসলে তৃণমূল কংগ্রেসের 25-75-এর যে ভাগ, ফলে নির্মাতা সংস্থা তারা সবসময় দেখছে যে আমাকে 75%, 25% এই হিসাবটা করে আমাকে একটা নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তা যদি ভালোভাবে তৈরি হতো তাহলে এত তাড়াতাড়ি রাস্তাগুলো খারাপ হয় না। এবং এইখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে আজকে ভিডিও যে কথাটা বলেছেন তার মানে কি লক্ষ্মীর ভাণ্ডার একটা ভিক্ষে দেওয়ার একটা জায়গা, যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে এটা পাবে না আর রাস্তা হলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না? এটা কি ধরনের সরকার চলছে? এবং সবথেকে বড় কথা যে আজকে নিম্নমানের রাস্তা তৈরি হয়েছে এবং তার মেরামতি হচ্ছে, যদি বৃষ্টি না হয় তাহলে এইটা দাঁড়াচ্ছে যে সারা বছর রাস্তা মেরামতি হয় না, রাস্তার দেখভাল হয় না। আজকে আপনাদের এই শোতে আমরা লাগাতার দেখছি যে কোথাও মানে দোলা করে নিয়ে যাওয়া হচ্ছে হিঙ্গলগঞ্জের মতো জায়গায় রাস্তার বেহাল দশায় রুগীদের। তাহলে সরকারের কি হুঁশ ফেরে না? বছরের পর বছর এগুলো দেখানো হচ্ছে, তারপরেও কেন আজকে শুধু বৃষ্টি যখন হবে 10 দিন কখন বৃষ্টি বন্ধ থাকবে সেখানে রাস্তা মেরামতের জন্য আমি বসে থাকবো? আসলে কথাটা অন্য জায়গায়, যে রাস্তা তৈরি হওয়ার সময় নির্মাণ সংস্থা তারা কি ধরনের মেটেরিয়াল দিয়ে রাস্তা করছে এবং 25-75-এর ভাগটা মাথায় আছে কিনা এইটাই আগে দেখে তারপরে সংস্কারের কথা। আগে তো তৈরি হবে তবে তো সংস্কার, তৈরিটাই খারাপ, সংস্কার হবে কি করে?
আমি বলছি এই ছবিটা কিন্তু একাধিকবার দেখতে হয়েছে আমাদের, কখনো ডুলিতে করে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে রাস্তা। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ রাস্তা। এখন প্রশ্ন হচ্ছে রাস্তা থেকে মুক্তি, এই রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি, রাস্তাটা বেরোবে কিভাবে? লাখ টাকার প্রশ্ন। এবার হাওড়ার ছবি আপনাদের সামনে রাখবো। হাওড়ার জগদীশপুরে জল যন্ত্রণা, অবরোধ, বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। দেবীপাড়া এলাকায় অবরোধ বিক্ষোভ চালাচ্ছিলেন এলাকাবাসী, সেই অবরোধ তুলতে গিয়ে ধস্তাধস্তি, তারপর কিভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, ছবিটা একবার দেখুন। অবরোধ যে সক্রিয়তা পুলিশের তরফে দেখা যাচ্ছে, প্রশাসনের তরফে দেখা যাচ্ছে, এই অবরোধ তোলার জন্য সরকারের কি সমান সক্রিয়তা? রাস্তা, একটা ভালো রাস্তা সাধারণ মানুষকে, রাজ্যবাসীকে দেওয়ার জন্য সমানভাবে দেখা যায় কি? দেখুন, পাড়ায় পাড়ায় সুইমিং পুল প্রকল্প শুরু করলো তৃণমূল সরকার, আর সাধারণ মানুষ কতটা বোকা দেখুন, তারা বুঝতে না পেরে উল্টে কোথায় অবরোধ করছে। তৃণমূল এত কষ্ট করে রাস্তাগুলো ভেঙে চুরে নোংরা জল জমিয়ে আপনাদের জন্য সুইমিং পুল বানিয়ে দিয়েছে। রাস্তা না, আপনার বাড়ির সামনে সুইমিং পুল, তা আপনি সাঁতার কাটুন, আপনি কেন অবরোধ করছেন? তৃণমূলের কল্পতরু ব্যাপারটা বুঝুন, তৃণমূল আপনাদের জন্য কত খাটছে বুঝুন, আর পুলিশও কত খাটছে দেখুন। না না, দায়টা মানুষের, দায়টা মানুষের, কারণ মানুষ বুঝতে পারেনি যে তৃণমূল কোন কল্পতরু জায়গা থেকে ওখানে সুইমিং পুল বানিয়ে দিয়েছিল। মানুষের দোষ বলেই তো পুলিশ এত ভালো। পুলিশ প্রথমে নিশ্চয়ই মুখে বোঝানোর চেষ্টা করেছিল যে দাদা এটা আপনাদের জন্য সুইমিং পুল, যখন বুঝতে পারেনি তখন ওরকমভাবে আমি শুধু এইখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, দায়টা সম্পূর্ণভাবে হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তার কারণ 16 জুন 2025 বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 4 বছর ধরে গ্রামের রাস্তা, 100 দিনের কাজ, আবাস যোজনায় 1 টাকাও কেন্দ্র দেয়নি, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা, যার জন্য আমার আপনার মতন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আমি খুব দ্রুত কুইক রিয়াকশন নেব অব্রোর কাছে, তারপর বাকিদের কাছে আসবো। না না, সব দায়িত্ব কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই। খালি রাজ্য সরকারের তৃণমূল সুন্দর করে সঙ্গের মতো বসে থাকবে। রাজ্য সরকারের যদি কোনো দায়িত্বই না থাকে, তৃণমূলের যদি কোনো দায়িত্বই না থাকে, তাহলে দয়া করে সরকারের জায়গাটা ছেড়ে দিই। দেবনারায়ণ সরকার কিছুই তো করছেন। 100 দিন আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, শহর সড়ক যোজনা, কেন্দ্রের টাকা নিশ্চয়ই না না, এগুলো বলুন না। এক এক বছরে 3.5 কোটি টাকা স্টেটের বাজেট থাকে। অভিযোগের উত্তরটা তো নিতে দাও মধুজা প্লিজ। দেবনারায়ণ সরকার, আমি অব্রকে থামালাম। হ্যাঁ, এই টাকাটা আজকে গ্রাম সড়ক যোজনার টাকাটাও আজ প্রায় 3 বছর বন্ধ। এটা কেন? এই টাকাটা কইবে কেটা? মিথ্যে কথা বলে লাভ নেই, দাঁড়িয়ে লাভ নেই। আজকে সত্যি তো সমস্ত 88,000 কিলোমিটার স্কয়ার কিলোমিটার আজকে জায়গা সারা ভারতে 3%, 1 টাকাও দিচ্ছে না। রাজ্যের পরে জোর করেছে। আপনি কেন দুর্নীতি করে রাস্তাগুলোর এই অবস্থা করেছেন? এই কথা বলুন। আরে বাবা, আপনারা তো নেই কোথাও, দিদি আপনারা তো নেই কোথাও। এবার খালি এমনি এমনি চেল্লালে হবে? খালি এমনি এমনি চেল্লালে হবে? আমি বলছি কথাটা বলুন বাকিদের বলতে সমান সময় দিতে হবে। দ্রুত মধুজা শেষ করে নাও। হ্যাঁ, আমি ওই একটাই কথা বললাম যে ওই রাজ্যের মানুষ চাকদার বিধায়ক নিজে কাজ করতে পারেনি, নিজের ব্যর্থতা দেখাচ্ছে। একটা টাকাও মিথ্যে কথা বলছেন কেন? এটা কি হচ্ছে? মানে এই হচ্ছে রাজ্যে এসে ইচ্ছে করে নিশ্চয়ই তো সমস্যা আজকে যে লাঘব করার দরকার। একটা জিনিস প্রত্যেকের কাছে অনুরোধ থাকে নিজেদের সময়ে বলুন, দর্শক কারুর কথা শুনতে পাচ্ছেন না। অব্র প্লিজ থামো। স্বীকার করতে হবে বিজেপিকে। যা আজকে দেয় এখানে আমি বলছি প্রদীপবাবু, এইটা আমি আপনার থেকে বুঝতে চাইছি। আমি বলছি সাধারণ মানুষ, রাজ্যবাসীকে হয় তৃণমূল বা বিজেপি বা সিপিএম, এর মধ্যে তো সবটা বাঁধা যায় না। আমি বলছি সাধারণ মানুষ, এই রাস্তার জন্য তো রোড ট্যাক্স তো আমরা পে করে থাকি। আমি বলছি যারা কর দিচ্ছেন সরকারকে বা পুরসভা পঞ্চায়েতকে, সেখানে কেন তারা এইরকম রাস্তা তারা পাবেন উপহার হিসেবে, এবং তার প্রতিবাদ যখন করতে যাচ্ছেন তখন প্রশাসনের লাঠি কার্যত তাদের পিঠের উপর পড়বেই বা কেন? এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ এই আপনাদের এই প্রোগ্রামের, যে যেখানে লাঠি মারছে সাধারণ মানুষদের। এই পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটা বিভিন্ন জায়গায় কোনো ধরনের হলে অবিচারে লাঠি মারছে। এই লাঠি মারাটা কিন্তু পুলিশের কাজ নয়, তাদেরকে বলতে হবে। আপনি সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ তার বাড়ির সামনে আন্দোলন করবে না। কাকে গালাগালি দিয়েছে? এই সাধারণ মানুষ কাকে গালাগালি দিয়েছে? তারা অবরোধ করেছে, তারা দৃষ্টি আকর্ষণ করেছে, পুলিশ মারবে কেন? পুলিশকে
সাধারণ মানুষ তারা চাইছে যে তারা সুরাহা পেতে চাইছে, সাধারণ মানুষ সুরাহা পেতে চাইছে, দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। সেই দৃষ্টি আকর্ষণ করার অপরাধে তাদেরকে মারা হচ্ছে। এই মাঠটা পুলিশের মাঠ নয়, এই মাঠটা হচ্ছে রাজনীতির মাঠ, রাজনৈতিক মাঠ। এইটা কিন্তু রাজনীতি হচ্ছে, এটা কোনো প্রশাসন চালানো হচ্ছে না। বারবার কনস্ট্রাকটিভ সমালোচনার কথা বলছেন, এই কনস্ট্রাকটিভের কথা বলতে গিয়ে আমার কনস্ট্রাকশনের কথা মনে পড়ে যাচ্ছে। যে রাস্তাগুলোর দ্রুত কনস্ট্রাকশন হওয়া উচিত সেই রাস্তাগুলোর কতদিনে হবে আমাদের সেদিকে নজর থাকবে।